নরসিংদী জেলার আলোকিত মানুষদেরকে নিয়ে নরসিংদী নিউজ 24-এর সাপ্তাহিক আয়োজন সম্ভাবনাময় নরসিংদী। এ পর্বে আমাদের সাথে থাকছেন ডক্টর মশিউর রহমান মৃধা, সভাপতি নকশিস ও অধ্যক্ষ নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজ, এবং সাথে থাকছেন ডক্টর মোয়াজ্জেম হোসেন, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নরসিংদী প্রেসিডেন্সি কলেজ। এই অনুষ্ঠানটি চিত্রগ্রহণ, সম্পাদনা ও পরিচালনা করেছেন নাদিম মাহমুদ নয়ন, প্রতিষ্ঠাতা পরিচালক নরসিংদী নিউজ 24। সুপ্রিয় দর্শক, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নরসিংদী নিউজ 24-এর নিয়মিত আয়োজন সম্ভাবনাময় নরসিংদীতে। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি এমিল রানা তারেক। আর আজকে আমাদের স্টুডিওতে এমন দুজন অতিথি উপস্থিত আছেন যারা প্রতিনিয়ত নরসিংদী জেলার শিক্ষা ব্যবস্থাকে আলোকিত করে যাচ্ছেন। আমার ডান পাশে আছেন ডক্টর মশিউর রহমান মৃধা, সভাপতি নকশিস এবং অধ্যক্ষ নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজ। আমার বাঁ পাশে আছেন ডক্টর মোয়াজ্জেম হোসেন, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নরসিংদী প্রেসিডেন্সি কলেজ। দুজনকে স্বাগত জানাচ্ছি নরসিংদী নিউজ 24-এর স্টুডিওতে। নরসিংদীকে যারা প্রতিনিয়ত আলোকিত করে যাচ্ছে সেই সকল আলোকিত মানুষদের নিয়ে নরসিংদী নিউজ 24-এর নিয়মিত আয়োজন মাহবুব মল প্রেজেন্টস সম্ভাবনাময় নরসিংদী। প্রথমে চলে যাচ্ছি ডক্টর মশিউর রহমান মৃধা স্যারের কাছে। স্যারের কাছে আমার জানতে চাওয়া, বৈশ্বিক মহামারী কোভিড-19-এর কারণে দীর্ঘ 19 মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর সরকারি নির্দেশনায় পুনরায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। এখন এই দীর্ঘ বিরতির পর পুনরায় ছাত্রছাত্রীদেরকে পড়াশোনায় মনোনিবেশ করার জন্য আপনারা কি কি পদক্ষেপ গ্রহণ করছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ নরসিংদী নিউজ 24-কে। আপনি যে প্রশ্নটি করেছেন এটি অত্যন্ত যুগ উপযোগী এবং সময় উপযোগী। আমি প্রথমে একটু বলতে চাচ্ছি যে আমি বাংলা ভাষা ও সাহিত্যের ছাত্র শিক্ষক। সেই হিসাবে আমি বাংলা সাহিত্যের ইতিহাস পড়েছি। বাংলা সাহিত্যের ইতিহাসকে 3টি ভাগে বিভক্ত করা হয়েছে। সেটি হচ্ছে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। প্রাচীন মধ্যযুগ হচ্ছে 1201 থেকে 1800 সাল পর্যন্ত। এর মধ্যে আবার 1201 থেকে 1350 পর্যন্ত এই 150 বছরের কোনো রচনা নিদর্শন না পাওয়া যাওয়ায় এবং কোনো সাহিত্যের নিদর্শন না থাকায় কিংবা কোনো সাহিত্য রচিত না হওয়ায় সেখানে এই সময়টিকে, এই 150 বছরকে অন্ধকার যুগ বলে আখ্যায়িত করা হয়েছে। সেই ক্ষেত্রে যদি আমরা বলি যে গত 19 মাস মানে হচ্ছে 1.5 বছরের একটু বেশি সময়, তো সেই সময়ের 150 বছর আর এখনকার 1.5 বছর প্রায় একই রকম হয়ে গেল আমার দৃষ্টিতে। কারণ সেই সময় যদি কোনো একজন মানুষ সৌদি আরবে যেতেন হজ করতে, তাহলে কিন্তু তাকে দীর্ঘ সময় লাগতো, 1 বছর সময় লাগতো আসতে যেতে, আর এখন 7 ঘন্টায় চলে যাওয়া যায়, 6 ঘন্টায় চলে আসা যায়। সুতরাং ওই 150 বছর সময়ের ক্রমবিবর্তনের ধারাবাহিকতায় আমরা লক্ষ্য করব যে ওই 150 বছর আর বর্তমান 1.5 বছর একই রকম হয়ে গেছে। এখন আমরা এইটাও পড়েছি ছোটোকালে যে মানুষ অভ্যাসের দাস, অনভ্যাসে বিদ্যার আস। গত 19 মাস যে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানমুখী ছিল না, সেই ক্ষেত্রে আমি এটা দাবিও করি যে নরসিংদীর জেলা পর্যায়ে আমাদের নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজ, যেটাকে প্রত্যয়ন করা হয়েছে, যে প্রথম আমরা অনলাইন ক্লাস শুরু করেছি। কিন্তু ন্যাচারাল এবং ভার্চুয়াল দুটোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে, এবং এই ন্যাচারাল করা আর ভার্চুয়াল করা এই দুটো বিষয়কে একত্রিত করে কখনোই দেখা যাবে না। আমার ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে কোনো একটি সমস্যা, কোনো একটি সংস্থা, সরকারি দপ্তর বা বিভিন্ন ক্ষেত্রে আমরা মিটিং করে কোনো একটি সিদ্ধান্ত উপনীত হইতে পারি, কিন্তু ক্লাসের যে বোধোদয়, ক্লাসের যে রিয়েলাইজেশন, শিক্ষার্থীর বোধগম্যতা, সেটাকে কিন্তু পরিপূর্ণ করার সুযোগ ভার্চুয়াল ক্লাসে আছে বলে এটা আমি মনে করছি না। তবুও মন্দের ভালো, আমরা চেষ্টা করেছি, সরকার চেষ্টা করেছে, উদ্যোগ নিয়েছে। আমরা লক্ষ্য করেছি যে ভার্চুয়াল ক্লাসের মধ্যে শিক্ষার্থীরা কম বেশি ছিল, কিন্তু সেখানেও আরেকটি সমস্যা হয়ে গেছে, কিন্তু সেখানে হচ্ছে অনেক শিক্ষার্থী অনলাইন আসক্তিতে জড়িয়ে পড়েছে। তারা অন্য নেশার মধ্যেই কিন্তু এইটাও একটা নেশা। তো সেই জায়গাটিও কিন্তু আমাদের একটা সংকট তৈরি হয়ে গেছে। সার্বিক দিক মিলিয়ে তাদের চিন্তা, দর্শন, দৃষ্টিভঙ্গি শিক্ষার্থীর অনেক পরিবর্তন হয়ে গেছে এই 19 মাসের মধ্যে। এই শিক্ষার্থীদেরকে যদি পুনরায় ক্লাসে অভ্যস্ত করে তুলতে হয়, তাহলে কিন্তু এই মুহূর্তে সংশ্লিষ্ট দপ্তর যারা শিক্ষা ক্ষেত্রটাকে পরিচালনা করেন তাদেরকে উদ্যোগী হতে হবে, আরও বেশি মনোনিবেশ করতে হবে, অভিভাবকদেরকে মনোযোগী হতে হবে।
শিক্ষককে মনোযোগী হইতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানের যে ম্যানেজমেন্ট আছে তাদেরকে মনোযোগী হইতে হবে এবং শিক্ষার্থীকে তার জীবন সম্পর্কে আগ্রহী করে তুলতে হবে। তো সেই ক্ষেত্রে আমি নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের শিক্ষার্থীদের শুরুর দিনে আমি চেষ্টা করেছি তাদেরকে একটি সরব উপস্থিতি এবং সরব আয়োজনের মধ্য দিয়ে তাদের মধ্যে যেন একটা উৎসবমুখর পরিবেশ, তাদের যে অনুভূতি সেই অনুভূতিতে জাগ্রত করতে পারি, সেভাবেই তাদেরকে আমি এই প্রতিষ্ঠানে ওই গত 12 সেপ্টেম্বর আমরা ক্লাস শুরু হয়েছে, সেখানে আমরা শুরু করেছি এবং তাদেরকে আমি প্রতিনিয়ত এটি বোঝানোর চেষ্টা করছি, জীবন আপনার, এটা ব্যবহার করার সুযোগ একবার। আপনার জীবন থেকে গত 1.5 বছর বা 19 মাস চলে গেছে, এই 19 মাসকে আপনি যদি ফিরে পেতে চান তাহলে পরে আপনার জীবনের পরিচর্যাটা আগে যেভাবে ছিলেন তার চেয়ে আরও দ্বিগুণ চতুর্গুণ আপনাকে বাড়িয়ে দিতে হবে। আগে আপনি হাঁটতেন, এখন দৌড়াইতে হবে। সেই বিষয়গুলো আমি বোঝানোর চেষ্টা করছি। আমার মনে হয় যে প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, অভিভাবক সকলে মিলে ওই শিক্ষার্থীদেরকে তার জীবন সম্পর্কে আগ্রহী করে তোলা অবশ্যই অত্যন্ত জরুরি। কারণ একটা বিষয় অত্যন্ত সুনিশ্চিত, সেটি হচ্ছে যে দেশ, জাতি, গোষ্ঠী যত বেশি উন্নত তাদের পিছনের শক্তি হচ্ছে শিক্ষা। এই শিক্ষা ছাড়া কোনোভাবেই একটি জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, আগায় নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং এই বিষয়টি আমাদের সকলে মিলে ঐক্যবদ্ধভাবে উই অল টুগেদার আমাদেরকে এই কাজটি করতে হবে। তাহলে শিক্ষার্থীরা আবার পুনরায় আবার তাদের ট্র্যাকে ফিরে আসতে পারবে, পুনরায় তারা রেলে উঠতে পারবে বলে আমি বিশ্বাস করছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ স্যারকে। আমরা এখন যাচ্ছি ডক্টর মোয়াজ্জেম হোসেন স্যারের কাছে। স্যারের কাছে আমার জানতে চাওয়া, দীর্ঘ 19 মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা যে হুমকির মুখে পড়ে গেছে, সেই হুমকি এড়ানো এবং এর ক্ষতিপূরণ এড়ানোর জন্য আপনারা কি কি ব্যবস্থা গ্রহণ করছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ নরসিংদী নিউজ 24-কে। আসলে আমাদের যে শিক্ষা ব্যবস্থা হুমকির মুখে, 19 মাস পর শিক্ষা প্রতিষ্ঠান আবার খুলেছে। এই যে 19 মাসের ক্ষতিপূরণ, এটা কাটিয়ে ওঠা খুবই কঠিন। আমি মনে করি যে যদি কাটিয়ে উঠতে হয় তাহলে পরবর্তী যে কর্মপরিকল্পনা এখানে ঢেলে সাজাতে হবে। ছুটিগুলি যেগুলি থাকবে সেগুলিকে কাটছাট করে এবং যারা নিয়মিত আসে না শিক্ষা প্রতিষ্ঠানে তাদেরকে নিয়মিত যাতে আসতে পারে সে ব্যবস্থা করতে হবে। এটা কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে হবে, সরকারি ব্যবস্থাপনা আরও স্ট্রং করতে হবে। আর বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান যারা পরিচালনা করছেন তাদেরকে আরও বেশি মনোযোগী হতে হবে, শিক্ষককে আরও বেশি আন্তরিক হতে হবে। যারা প্রতিষ্ঠানে আসে না তাদেরকে আনার ব্যবস্থা করতে হবে। আমরা দেখেছি যে এই 19 মাসে অনেক শিক্ষার্থী, বিশেষ করে মেয়েদের বিয়ে হয়ে গেছে, তারা হয়তো পড়াশোনা করতে চাচ্ছে কিন্তু বিভিন্ন প্রতিবন্ধকতা তাদের মধ্যে আছে। তাদেরকে আবার পুনরায় এই প্রতিষ্ঠানে নিয়ে আসা, তারা যাতে পড়াশোনা কন্টিনিউ করে সেই ব্যবস্থা করতে হবে। আর বিশেষ করে যারা বর্তমানে অনেক শিক্ষার্থী দেখা গেল যে পড়াশোনা অমনোযোগী হয়ে গেছে, তারা যে বিভিন্ন বিশেষ করে ফেসবুক আসক্তি, তারা এমনভাবে এটাতে ইনভলভ হয়েছে সেখান থেকে বের হয়ে আসা কঠিন। কারণ তাদের চিন্তা চেতনার মধ্যে এখন ফেসবুক নামক যে শব্দটি, সেটাতে বেশি আসক্তি পড়াশোনার চেয়ে। কিন্তু পড়াশোনা মনোযোগী হতে হলে তাদেরকে বিভিন্নভাবে গাইড করা, মোটিভেশন দেওয়া, তাদেরকে মোটিভেটেড করা, যদি এই ব্যবস্থাগুলি নেওয়া হয় আমি মনে করি যে অনেকটা রিকভার করা সম্ভব, অনেকটা কাভার করা সম্ভব। আর যে পরীক্ষা সিস্টেম আমরা জানি যে বাংলাদেশে বর্তমানে যে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে, সেটা অনেক শিক্ষার্থীর জন্য হয়তো অনেকটা ভালো যে তারা হয়তো অনেকটা সহজে পাস করে যেতে পারবে। আমি দেখলাম যে অনেক শিক্ষার্থী আমাদের কাছে প্রশ্ন যে আমাদের যদি ফুল সিলেবাসে পরীক্ষা হতো তাহলে ভালো হতো। যারা বিশেষ করে ভার্সিটি, মেডিকেল, বুয়েটে চান্স পেতে চায় তারা চায় যে পুরো সিলেবাসটাই পড়াশোনা করার জন্য। যেহেতু 3টি বিষয়ে পরীক্ষা হবে, এখন তারা এই 3টি বিষয়ে মনোযোগী। তো এই 3টি বিষয়ের বাহিরেও তাদেরকে পড়াশোনা করতে হয়, কারণ বিভিন্ন কম্পিটিটিভ যে পরীক্ষাগুলি আছে সেগুলিকে অতিক্রম করতে হলে তাদেরকে অনেক কিছু জানতে হয়। তো আমি মনে করি সবার সমন্বিত একটা প্রচেষ্টার ফলেই সেটাকে অনেকটা কভার করা সম্ভব। ধন্যবাদ। আমরা এখন স্যারের কাছে জানতে চাচ্ছি যে আমরা পরবর্তী প্রজন্মকে শুধু কি A+ দিচ্ছি না শিক্ষিত মানুষ হিসেবে গড়ে তুলছি? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সেটি হচ্ছে যে আমরা কি শুধুমাত্র A+ দিচ্ছি নাকি শিক্ষিত মানুষ হিসেবে গড়ে তুলছি? প্রকৃতপক্ষে লেখাপড়া করার মূল উদ্দেশ্য তো একজন ভালো মানুষ হওয়া, মানুষ হিসেবে গড়ে ওঠা। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, জাতি, গোষ্ঠী এবং কি পৃথিবীর জন্য কাজ করার মানেই হচ্ছে লেখাপড়া। তো সেই ক্ষেত্রে আমি ছোট্ট একটি উদাহরণ দিতে চাই আপনাকে। সেটি হচ্ছে যে গতকালকেই আমাদের একটি
আমাদের যে সিভিল এভিয়েশনের ইউনিভার্সিটি, সেখানে আশির সম্ভবত, তার নাম হচ্ছে আশির, মোহাম্মদ আশির, এরকম একটি নাম। সে কিন্তু এসএসসিতে 3.00, আমার যদি ভুল না হয়, আর এসএসসিতে 3.50 এরকম একটি রেজাল্ট করেছে। কিন্তু সে কিন্তু বিমান বানিয়েছে, বিমান, হ্যাঁ, এবং সেটা কিন্তু সিভিল এভিয়েশন ইউনিভার্সিটি, যেটি নতুন ইউনিভার্সিটি আমাদের জাতির পিতার নামে, সেই ইউনিভার্সিটি কিন্তু এটাকে গ্রহণ করেছে এবং তাকে ওইখানে ডেকে নিয়ে গিয়ে ভর্তি করিয়েছে। এবং তার যে ইনোভেটিভ ক্ষমতা, তার যে উদ্ভাবনী ক্ষমতা রয়েছে তার মধ্যে, এটাকে উন্মোচিত করার জন্য কিন্তু এই কাজটি করছে। তাহলে কিন্তু ওইটাও একটা লেখাপড়া। কেউ যদি খেলাধুলায় ভালো করে, সেটাও কিন্তু একটা লেখাপড়া। এবং এখানে আমি এক কথায় বলতে চাচ্ছি যে কেউ সংস্কৃতিতে ভালো করলো, সেটাও লেখাপড়া। ও জীবনের অন্য অন্য ক্ষেত্র ভালো করতে পারে, সেটাও লেখাপড়া। এখানে A+ পাওয়া এই চূড়ান্ত কোনো বিষয় না, চূড়ান্ত কোনো কথা না। A+ পাওয়ার চেয়ে মানে ভালো মানুষ হওয়া কিংবা A+ মানুষ হওয়া অত্যন্ত জরুরি একটি বিষয়। এই জায়গাটিতে আমাদেরকে নক করতে হবে। আমাদের শিক্ষকদের মধ্যে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে, অভিভাবকদের মধ্যে একটা অসম প্রতিযোগিতা আছে। আমরা যেভাবে চিন্তা করি না কেন, একটা ক্লাসে, একটা মানসম্মত একটি কোয়ালিটি স্কুল কলেজ, সেখানে 100 জন ছাত্রছাত্রী আছে একটা ক্লাসে, বড় 100 জন স্টুডেন্ট আছে। ওই 100 জন স্টুডেন্টের তো প্রত্যেকের রুল নম্বর তো 1 হওয়ার সুযোগ নাই, কোনোভাবেই নেই। একজনের রুল তো 100 হবেই। কিন্তু ওইখানে যদি কোয়ালিটি এডুকেশনকে নিশ্চিত করা যায়, তাহলে কিন্তু এখানে 100 জন না, একজনের রুল নম্বর 1000 হইলেও কোনো সমস্যা নাই। কিন্তু আরেকটি বিষয় হচ্ছে যে, সেটি হচ্ছে আমরা লক্ষ্য করছি যে কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, তারা শুধুমাত্র একটি ভালো রেজাল্ট করার জন্য, একটা A+ পাওয়ানোর জন্যেই কিন্তু চূড়ান্ত লড়াই করছে। একটি সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে তাদেরকে রাখতে চাচ্ছে, কিংবা যে করেই হোক ওই প্রতিষ্ঠানের একটা সুনাম রক্ষা করার একটা লড়াই করে যাচ্ছে। এইটার সাথে আমার অনেক দ্বিমত রয়েছে। আমি মনে করছি যে একজন শিক্ষার্থীকে শুধুমাত্র বই মানে বুকিশ যে নলেজ, সেটার মধ্যে সীমাবদ্ধ রাখলে কোনোভাবেই চলবে না। তাহলে কিন্তু এই আমাদের এই সমাজ, এই রাষ্ট্রের, এই পৃথিবীর কোনো উন্নতি হবে না। তো সেই ক্ষেত্রে কিন্তু তাকে কিন্তু অলরাউন্ডার হিসাবে গড়ে তোলার জন্য কিন্তু তাকে বিভিন্নভাবে, বিভিন্ন ক্ষেত্র থেকে এবং তার চারিপার্শ্ব থেকে তাকে কিন্তু গড়ে তুলতে হবে। যেটাকে আমরা কারিকুলাম অ্যাক্টিভিটিস বলি, যে সহশিক্ষা কার্যক্রমগুলো রয়েছে, সেখানে খেলাধুলা রয়েছে, সংস্কৃতি রয়েছে, নানা রকমের কার্যক্রম রয়েছে। আমরা দেখব যে সেই বিষয়গুলোও কিন্তু লেখাপড়ার একটা অংশ। তাকে যদি সেভাবে গড়ে উঠতে হয় এবং এই জীবন জগৎ প্রকৃতি সম্পর্কে তার একটা সুনিশ্চিত ধারণা তার মধ্যে প্রথিত করতে হবে, তাকে এই বদ্ধমূল ধারণাটি দিয়ে দিতে হবে। ঠিক আছে, যদি দিয়ে দেওয়া যায় তাহলেই কিন্তু সে A+ পাওয়ার জন্য লড়াই করুক, সেটাও দোষের কিছু না। কিন্তু A+ পাওয়ার জন্য লড়াই করতেই পারে, কিন্তু পাশাপাশি তার অন্য বিষয়গুলোকেও তাকে তৈরি হতে হবে। এবং আমাদের ডক্টর মোয়াজ্জেম যে কথাটি বলেছেন যে এখন যে 3টি বিষয়ে পরীক্ষা হচ্ছে, 6 পেপার পরীক্ষা হচ্ছে ACC-তে, আমি বলতে চাচ্ছি, সেখানে ওই শিক্ষার্থী কিন্তু অন্য বিষয়গুলি পড়ছে না। এখন হয়তো বর্তমান প্রেক্ষাপট, পরিস্থিতি এবং সিচুয়েশন, ঠিক আছে, সিচুয়েশনের কারণে হয়তো সরকার এইভাবে সিদ্ধান্ত দিয়েছেন, এটাও আমরা সাধুবাদ জানাই যে ভালো সিদ্ধান্ত দিয়েছেন সরকার। কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু তাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য কিন্তু তাকে এই 3 সাবজেক্ট বা 6 পেপারের মধ্যে সীমাবদ্ধ থাকলে হচ্ছে না, তাকে কিন্তু অলরাউন্ডার হতে হচ্ছে। তাকে অলরাউন্ডার হতে হলে কিন্তু এই ACC-র যে সিলেবাস, ওই সিলেবাসের বাইরেও কিন্তু বিশ্ববিদ্যালয়ে অন্য কোনো প্রশ্ন থাকতে পারে। এই জীবন জগৎ সম্পর্কে, আমাদের দেশ সম্পর্কে, আমাদের পৃথিবী সম্পর্কে নানা রকমের প্রশ্ন থাকতে পারে। সেই প্রশ্নগুলোর উত্তর তাকে দিতে হবে এবং সেইভাবেই তাকে গড়ে তুলতে হবে। সুতরাং আমি এটা বলতে চাচ্ছি এক কথায়, সেটি হচ্ছে যে A+ পাওয়া চূড়ান্ত কথা নয়, A+ মানের মানুষ হিসাবে, অর্থাৎ ভালো মানুষ হিসাবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য হওয়া অত্যন্ত জরুরি এবং উচিত। এখন চলে যাচ্ছি ডক্টর মোয়াজ্জেম হোসেন স্যারের কাছে। স্যারের কাছে আমার জানতে চাওয়া, কর্মমুখী শিক্ষা এবং পুঁথিগত শিক্ষা, এই দুয়ের মধ্যে আপনি কোন শিক্ষাকে মনে করেন যে আমাদের শিক্ষার্থীরা, ছাত্রছাত্রীরা দক্ষ মানব শক্তিতে পরিণত হবে? যে পুঁথিগত শিক্ষা এবং কারিগরি শিক্ষা, এই দুইটির মধ্যে যদি আমি চিন্তা করি, তাহলে কারিগরি শিক্ষার বিকল্প নেই। কারণ কারিগরি শিক্ষার মাধ্যমে সে হাতে কলমে শিক্ষা গ্রহণ করে সে জাতিকে অনেক কিছু দিতে পারে। আর পুঁথিগত শিক্ষা এটা প্রাতিষ্ঠানিক শিক্ষা, কিন্তু সেখানে বাস্তবধর্মী যে বিষয়গুলি সেখানে অনেকটা অনুপস্থিত। তা আমরা যখন দেখি যে মাও সেতুং যখন চীনে ক্ষমতা গ্রহণ করেন, তখন তিনি কী করেন, যে সাধারণ শিক্ষা যেটা পুঁথিগত শিক্ষা, এটা টোটালি বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করে দিয়ে টোটালি পুরো দেশকে তিনি কারিগরি শিক্ষার দিকে ধাবিত করেন। সকল জায়গায় কারিগরি শিক্ষা তিনি চালু করেন। তারপর আজকের যে চীন, সেটা তারই ফলাফল। কারণ তার একটা থিওরি ছিল, যেখানে বসে, দোকানে বসে সকল ক্ষেত্রে যাতে সে উপার্জন করতে পারে,
সে যাতে তার দক্ষতাকে কাজে লাগাতে পারে, যা শিখেছে তাই যাতে বাস্তবায়ন করতে পারে। কিন্তু আমরা দেখি যে অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে সে সাধারণ একটা বিষয় এটা সলভ করতে পারে না। যেমন ইলেকট্রিসিটি, একটি তার খুলে গেল, সেটাকে জয়েন দেবে, সেটা তার দ্বারা সম্ভব হয় না। তো এই শিক্ষা দিয়ে আমরা কি করব? শুধু একটি বিষয়, পার্টিকুলার বিষয়ে সে একটু নলেজ অর্জন করলো, কিন্তু তারপর দেখা গেল যে যদি গভর্নমেন্ট কোনো চাকরি না পায়, সে বেকার অবস্থায় বসে থাকে। লাখ লাখ বেকার আছে। আমাদেরকে এই বেকারের যদি বেকার সমস্যার সমাধান করতে হয়, অবশ্যই কারিগরি শিক্ষার দিকে মনোযোগ দিতে হবে। আজকের যে বিশ্বে প্রযুক্তির যুগ এবং যেটা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, চতুর্থ শিল্প বিপ্লব, এটাই দাবি করে যে মানুষ যে কোনো পজিশন থেকে সে তার কর্মমুখী হবে, কর্মমুখী শিক্ষা সে গ্রহণ করবে এবং সেটাকে বাস্তবায়ন করবে। সময় এত দ্রুতবেগে ধাবিত হচ্ছে, মানুষকে বসে থাকা, অবসরে বসে থাকার কোনো সুযোগ নেই অলসভাবে। তাকে কাজ করতে হবে। পৃথিবীর সাথে যদি টিকে থাকতে হয়, আমাদের যে সাস্টেনেবল যে ইকোনমিক, এটাকে ধরে রাখতে হলে অবশ্যই কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই আমি মনে করি। স্যারের কাছে আমরা জানতে চাই, অন্যান্য জেলার পাশাপাশি আমাদের নরসিংদী জেলার শিক্ষা ব্যবস্থাটাকে আপনি কীভাবে দেখছেন, বা আমাদের ফলাফলটা কীরকম? ধন্যবাদ আপনাকে। আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এক সময় নরসিংদী কলা এবং কাপড়ের জন্য বিখ্যাত ছিল এবং এটাকেই বিখ্যাত বলে চিহ্নিত করা হতো নরসিংদীকে। কিন্তু এই মুহূর্তে আমি দাবি করব যে নরসিংদী শিক্ষার জন্য কম বেশি বিখ্যাত। এক সময় নরসিংদীর শিক্ষার্থীরা ঢাকা তো বটেই, আশেপাশের জেলাও, বিশেষ করে কিশোরগঞ্জের গুরুদয়াল সহ অন্যান্য বড় প্রতিষ্ঠানে পড়াশোনা করতে যেত কলেজ পর্যায়ে। কিন্তু আমরা লক্ষ্য করব যে গত ১.৫ দশকের মধ্যে একটা পরিবর্তন এখানে হয়েছে। আমি আর এটি উল্লেখ করতে চাচ্ছি না। আমি একটি কলেজের একদম প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল থেকে আরম্ভ করে ১৩.৫ বছর সেখানে অধ্যক্ষের দায়িত্ব পালন করেছি এবং সেই সময় ওই প্রতিষ্ঠানটি নরসিংদীর পুরো শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে একটি ঢেউ জাগাতে সক্ষম আমরা হয়েছি ওই প্রতিষ্ঠানটির মধ্য দিয়ে। এবং আমরা লক্ষ্য করে দেখেছি যে ওই প্রতিষ্ঠানের ভালো রেজাল্ট হওয়ার প্রেক্ষিতে সমস্ত প্রতিষ্ঠানগুলো একটি প্রতিযোগিতায় এসেছে। এটা দোষের কিছু না, এই প্রতিযোগিতার মধ্যে আমি দোষের কিছু দেখছি না। তারা এসেছে এবং সেই ঢেউটি কিন্তু সকল শিক্ষা প্রতিষ্ঠানেই লেগেছে। আমি যেখানেই যাই, যেভাবেই যাই, আমাকে এই বিষয়টিকে সবাই আমাকে এই তুলে ধরেন যে আপনার মাধ্যমে আপনি একটা উপলক্ষ হওয়ার কারণে কিন্তু নরসিংদী জেলায় শিক্ষাক্ষেত্রে একটি বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে এই মুহূর্তে হয়তো আমরা আবার একটু পিছিয়েছি নানা কারণে, নানা পরিস্থিতির কারণে, প্যান্ডামিকের কারণে এবং নানা কারণে। তো সেই ক্ষেত্রে আমার একটা দাবি রয়েছে, নরসিংদী জেলার যারা শিক্ষক সমাজ রয়েছেন, আসুন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ থাকি। নরসিংদীর শিক্ষা ব্যবস্থা যে মাত্রায় এসেছে, এই মাত্রার থেকে আমাদেরকে আরও একটু এগিয়ে নিয়ে সামনের দিকে যেতে হবে এবং আমরা এটা যেন সারা দেশব্যাপী, এমনকি বিশ্বব্যাপী যেন আমরা গর্বের সঙ্গে বলতে পারি যে আমরা নরসিংদী জেলায় শিক্ষাক্ষেত্রে এই গুণগত পরিবর্তন আমরা এনেছি। তো সেই জায়গাটিতে কাজ করতে হলে সমস্ত শিক্ষকদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং বিশেষ করে এটা শিক্ষকদের বড় দায়। বিশেষ করে আমি শিক্ষকদের নীতি নৈতিকতা এবং শিক্ষকদের যে আপনার চিন্তা, দর্শন, দৃষ্টিভঙ্গি, সেখানে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং তারা যেন বিবেক কাছে দায়বদ্ধ থাকে, বিবেক প্রসূত হয়। আমি একটা কথা বলেছি, রবীন্দ্রনাথ শিক্ষকদের সম্পর্কে বলেছিলেন যে আমরা কথার অধীন, প্রথার অধীন এবং অসংখ্য প্রবৃত্তির অধীন। আমি এটা কথাটাকে ব্যাখ্যা করি এইভাবে যে শিক্ষকতা কোনো চাকরি নয়, এটা কোনো পেশা নয়, এটা কারো অধীন নয়, কারো পরাধীন নয়, এটা হচ্ছে বিবেকের অধীন। সুতরাং আমি সকল নরসিংদীর পুরো শিক্ষক, প্রাইমারি টু যারা একেবারে বড় প্রতিষ্ঠান রয়েছেন, সকল সম্মানিত শিক্ষকদেরকে এই আহ্বান জানাচ্ছি, এই উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি। আমরা যেন শিক্ষক হয়ে শিক্ষকের বিরুদ্ধে কোনোভাবে অবস্থান না নিই, শিক্ষক হয়ে শিক্ষকতার শিক্ষক সুলভ আচরণের বাইরে যেন আমরা চলে না যাই এবং শিক্ষক হয়ে যেন শিক্ষার্থীকে ধারণ করি। এবং এইখানেও আরেকটি কথা আছে, সেটি হচ্ছে যে আব্দুল আবু সাইদ স্যার এই জাতির অন্যতম একজন শিক্ষক, তিনি তার নিষ্ফলা মাঠের কৃষক গ্রন্থে তিনি এই কথাটি বলেছেন যে একজন শিক্ষক হচ্ছেন তার শিক্ষার্থীর ক্ষেত্রে তার আশ্রয়দাতা, প্রশ্রয়দাতা, লালনকর্তা, পালনকর্তা এবং তার মনোজগতের চিরন্তনতার প্রতীক। আমরা যেন সেইভাবে দেখি। মোট কথাটা হচ্ছে যে আমরা শিক্ষক সমাজ যদি নরসিংদী জেলায় ঐক্যবদ্ধ থাকতে পারি, একমতে থাকতে পারি যে নরসিংদীর শিক্ষা ব্যবস্থাকে গুণগত মানে আমরা যেটুকু আগাইছি তার চেয়ে আরও অনেক দূর নিয়ে যাবো, এটাকে আমরা চূড়ায় নিয়ে যাবো, অ্যাপেক্সে নিয়ে যাবো, আমাদের একটি ডেস্টিনেশন নির্ধারণ করে ওই জায়গায় যেতে চাই। এটা যার যার অবস্থান থেকে যদি নিজের সঙ্গে নিজের একটু মিষ্টি থাকে, তাহলে আমার মনে হয় যে আমরা
অতীতে কলা এবং কাপড়ের জন্য বিখ্যাত নরসিংদীকে শিক্ষায় কম বেশি বিখ্যাত করতে সক্ষম হয়েছি এবং বাকিটাও আমাদের পক্ষে করা সম্ভব। আমরা দেশের সেরা বা বিশ্বেও আমাদেরকে নরসিংদীকে ছড়িয়ে দিতে পারি শিক্ষায়। জানতে চাচ্ছি, ছাত্র এবং রাজনীতি এই দুটি বিষয়কে আপনি কিভাবে দেখছেন বা মূল্যায়ন করেছেন? আসলে আমরা যদি লক্ষ্য করি আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপট ইতিহাস, আমাদের পিছনের দিকে তাকাতে হয়, সেটা হচ্ছে যে আমাদের জাতির পিতাকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি আমরা অভিহিত করে থাকি এবং তিনি হাজার বছর ধরে এই বাঙালি জাতি স্বাধীন হওয়ার জন্য যে লড়াই করে আসছিল, যে সংগ্রাম করে আসছিল, কেউ একটি পরিপূর্ণ ভূখণ্ড এবং একটি জাতি, একটি দেশ দিতে পারেনি। সেই হাজার বছর শেষে এসে আমাদের এই জাতির স্বপ্নদ্রষ্টা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা দেখবো যে এই দেশটি স্বাধীন হয়েছে। সুতরাং সে কারণেই তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। তো সেই ক্ষেত্রে আমরা বলবো এই যে সংগ্রাম, আন্দোলন, লড়াই, সেই ক্ষেত্রে আমাদের যদি আমরা পিছনের দিকে তাকাই, আমাদের ৭১-এর পিছনেও যদি তাকাই, সেখানেও কিন্তু মুখ্য ভূমিকায় ছিল কিন্তু ছাত্র রাজনীতি। আমাদের যদি আমি বিশেষভাবে কতগুলো আন্দোলনের কথা বলি, যেমন ৫২-এর ভাষা আন্দোলন, ৫৪-এর যুদ্ধ ফ্রন্ট, ৭০-এর গণঅভ্যুত্থান, আন্দোলন, এই সমস্ত এবং ৭১-এর মুক্তিযুদ্ধ, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ছাত্রদের একটি অনবদ্য ভূমিকা ছিল এবং এটা ছাত্র রাজনীতির মাধ্যমে কিন্তু তারা সংগঠিত হয়েছে। এবং ৯০-এর গণঅভ্যুত্থানে আমরা দেখেছি ছাত্রদের একটি বলিষ্ঠ ভূমিকা ছিল। সুতরাং দেশের কল্যাণে, মাতৃভূমির কল্যাণে ছাত্র রাজনীতি অত্যন্ত জরুরি একটি বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এটি সকলের কাছে আকর্ষণীয় এবং গ্রহণযোগ্য একটি বিষয়। কিন্তু প্রশ্নটি হচ্ছে যে আমি ছাত্র রাজনীতি কি বঙ্গবন্ধু সেই নীতি আদর্শ নিয়ে করছি কিনা, বঙ্গবন্ধুর চিন্তা দর্শনকে বাস্তবায়ন করার জন্য করছি কিনা, বঙ্গবন্ধুর যে সোনার বাংলা, সোনার মানুষ করার কথা বলছেন সেই লক্ষ্য উদ্দেশ্য করে করছি কিনা, না আমি আমার নিজের আখের পিছনের জন্য করছি। যদি আখের পিছনের জন্য আমি ছাত্র রাজনীতির প্রতি মনোনিবেশ করি, মনোযোগী হই, তাহলে ওই রাজনীতি, ওই ছাত্র রাজনীতির কোনো প্রয়োজন নাই। আর যদি এই পরিবার, সমাজ, রাষ্ট্র, দেশের কল্যাণে, মাতৃভূমির কল্যাণে, আমি বলবো যে বর্তমান যে উন্নয়নের ধারাবাহিকতা, এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলেও কিন্তু ছাত্র রাজনীতির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা এখনকার যে বর্ষিয়ান রাজনীতিবিদরা রয়েছেন বিভিন্ন দলের, আমরা দেখবো যে তারা ছাত্র রাজনীতির মধ্য দিয়ে কিন্তু তাদের জীবনযাত্রা শুরু করেছে এবং তাদের কার্যক্রম শুরু করেছে। সুতরাং ওই মানসিকতার ছাত্র রাজনীতিকে আমি অবশ্যই সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই এবং সেই ক্ষেত্রে ছাত্র এবং ছাত্র রাজনীতি দুটো একটি উন্নতি পরিপূরক বলে মনে করছি। এবং এই চিন্তা দর্শন দৃষ্টিভঙ্গি থেকে যদি কল্যাণকর চিন্তা দর্শন দৃষ্টিভঙ্গি থেকে যদি ছাত্র রাজনীতিতে আসা হয়, কেউ যদি মনোনিবেশ করে, তাহলে ছাত্র এবং ছাত্র রাজনীতি দুটো একটি পরিপূরক এবং ভালো ছাত্র যারা, গুণগত মানের ছাত্র যারা ব্রিলিয়ান্ট যারা, এবং আমি বলবো যে একজন রাজনীতি যে করতে হবে, ছাত্র রাজনীতি করে তাকে মাল্টি ট্যালেন্টেড হতে হবে। ওই ছাত্ররাই কিন্তু কি করতে হবে, রাজনীতিতে আসতে হবে। এখন রাজনীতিতে আসার ক্ষেত্রে কিছু নেতিবাচক কথা এবং প্রভাব সৃষ্টি হয়েছে, সূচনা হয়েছে। অভিভাবকরাও চাচ্ছেন না তার ছেলেমেয়েরা রাজনীতিতে আসুক। আমি নিজে একজন অভিভাবক হয়ে আমি এটা চাচ্ছি না। আমার ধারণা হচ্ছে যে একটি গতানুগতিক গণ্ডালিকা প্রবাহের প্রতি কারণ আসাচ্ছে ছাত্র রাজনীতি এবং কোথাও কোথাও বেশি শক্তির একটা মনোভাব তাদের মধ্যে কাজ করছে এবং মেধা খাটিয়ে যে নিজের কল্যাণ, পরিবারের কল্যাণ, সমাজের কল্যাণ, রাষ্ট্রের কল্যাণ, মাতৃভূমির কল্যাণ, এই কল্যাণ থেকে বের হয়ে গিয়ে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করার একটা যে লড়াই চলছে, সেই ক্ষেত্রগুলোতেই আমরা লক্ষ্য করছি যে অভিভাবকরা নিরুৎসাহিত, সমাজ নিরুৎসাহিত, সকলেই নিরুৎসাহিত, কিন্তু ছাত্রদের মানে দেশের কল্যাণে রাজনীতিতে আসা উচিত বলে মনে করছি। এখন চলে আসছি স্যারের কাছে জানতে চাওয়া যে নরসিংদী জেলায় যে হারে শিক্ষা প্রতিষ্ঠান বৃদ্ধি পাচ্ছে, সে তুলনায় দক্ষ মানব শক্তি কি বৃদ্ধি পাচ্ছে? আপনার কি অভিমত? ধন্যবাদ, চমৎকার প্রশ্ন। কারণ যে হারে শিক্ষা প্রতিষ্ঠান বাড়ছে, সে হারে দক্ষ মানব সম্পদ সৃষ্টি হচ্ছে কিনা, প্রশ্নটি সময় উপযোগী। কারণ অনেক শিক্ষা প্রতিষ্ঠান বর্তমানে হচ্ছে, আর সে হারে দক্ষ মানব সম্পদ সৃষ্টি করতে পারছে কিনা আমাদের এই শিক্ষা ব্যবস্থা। এক্ষেত্রে আমি বলবো শিক্ষা প্রতিষ্ঠান তো আরও অনেক বেশি হওয়া দরকার,
কিন্তু এই প্রতিষ্ঠানগুলি কোয়ালিটি সম্পন্ন কিনা এটা হলো দেখার বিষয়। কারণ শিক্ষা প্রতিষ্ঠান আনাচে কানাচে হলেও সেগুলি কিন্তু মান নিয়ন্ত্রণের একটা বিষয় থাকে। যদি এটার মান নিয়ন্ত্রণ করা না যায় তাহলে সেটা থেকে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না। আমাদের যদি অতীত থেকে বর্তমান সময়ের মধ্যে তাকায় তাহলে আমাদের যতগুলি শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে, যদি আন্তর্জাতিকভাবে আমরা চিন্তা করি, বিশ্বের সাথে যদি তাল মিলিয়ে আমরা চলতে চাই, তাদের সাথে যদি প্রতিযোগিতা আমরা টিকে থাকতে চাই, তাহলে আরও অনেক বেশি মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান দরকার। সেটা সরকার থেকে এটা সাপোর্ট দেওয়া দরকার। যেমন হাই স্কুলগুলিতে আমরা যদি প্রত্যন্ত অঞ্চলের দিকে তাকাই, সেখানে অনেক ক্ষেত্রেই ভালো মানের টিচার, যেমন বাংলা, ইংরেজি, আইসিটি যে মৌলিক বিষয়গুলি, তাছাড়া বিজ্ঞান, এই বিষয়গুলির উপরে কোনো দক্ষ শিক্ষক নেই। আমরা যখন কলেজের শিক্ষার্থীদের পড়াই তখন দেখি তাদের যে বেসিক এতই দুর্বল। সেই ক্ষেত্রে সরকার এমন একটা পদ্ধতি নিতে পারে, যেমন প্রত্যেকটি হাই স্কুলে সেরা মানের টিচারদেরকে রিক্রুট করে প্রশিক্ষণ দিয়ে হাই স্কুলগুলিতে গণিত, বিজ্ঞান, বাংলা, ইংরেজি, আইসিটি এই শিক্ষকগুলি বাধ্যতামূলক প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে যদি সরকার এদেরকে নিয়োগ দেয় স্পেশালি, তাহলে আমি মনে করি এখান থেকে মান অনেকটা বৃদ্ধি করা সম্ভব। তাছাড়া আমরা যদি দেখি, একটা শিক্ষার জীবনের মূল ভিত্তি হলো প্রাইমারি স্কুল। প্রাইমারি স্কুলগুলির দশা, সেখানে ভালো মানের শিক্ষক নেই। সেখান থেকে যদি তাদের ভিত্তিকে মজবুত না করে দিতে পারে, তাদের আচার আচরণ, তাদের পরবর্তী লাইফ ক্যাচ যদি এখান থেকে স্থির না করতে পারে, তাহলে কিন্তু আমরা অনেকটা পিছিয়ে যাব। আমরা যদি জাপানের দিকে তাকাই তাহলে দেখি যে সেখানে প্রাইমারি স্কুলগুলিতে তাদের আচার আচরণ, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড, এই বিষয়গুলি ধারণা দেওয়া হয় পড়াশোনার থেকে বেশি। এগুলি পরবর্তী জীবনে তাদের প্রতিফলিত হয়। তা আমাদেরও ওই ধরনের কিছু থাকা দরকার। যদি আমাদের একটা দিক, শুধু যদি শিক্ষার দিকটা ডেভেলপ করা যায়, তাহলে অন্য সকল দিক ঠিক হয়ে যাবে। আজকে আমাদের বিভিন্ন ক্ষেত্রে দেখা যায়, বিভিন্ন রাস্তাঘাট নির্মাণের ক্ষেত্রে সেখানে রডের পরিবর্তে ভাঁস দিয়ে বানানো হয়। এগুলি আমাদের আসলে একটা শিক্ষার যে দিকটা, এটাকে ডেভেলপ করতে হবে। তাদের আচরণগত, তারা দুর্নীতি করবে না, আমরা দুর্নীতি করব না, এটার মূল চালিকা শক্তি প্রাইমারি স্কুল, হাই স্কুল, সেখান থেকে আমাদেরকে ওইভাবে শিক্ষা দেওয়া উচিত। সেইভাবে একজন মানবিক মূল্যবোধ সম্পন্ন এবং দেশপ্রেমিক, যেমন মুক্তিযুদ্ধের যে চেতনা, এটা মানুষের মধ্যে যদি থাকে তাহলে সে অন্যায় করতে পারে না। সেই হিসাবে আমি মনে করব আরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান হওয়া স্বাভাবিক, কিন্তু সেগুলি কোয়ালিটি, মান, স্ট্যান্ডার্ড যেগুলি আছে এগুলি যদি বজায় রাখা যায়, তাহলে তার থেকে কাঙ্ক্ষিত ফলাফল আশা করা যায়। এখন স্যারের কাছে আমার জানতে চাওয়া, নরসিংদীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন করার সম্ভাবনা এবং এর প্রয়োজনীয়তা আছে কি আপনি মনে করেন? নরসিংদীতে তো ইতিমধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়ে আছে। দ্য পিপলস ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, এইটা কিন্তু আমাদের যে শিবপুরের সৃষ্টিগড় এলাকা, সেখানে কিন্তু এর স্থায়ী ক্যাম্পাস অলরেডি এটা চলছে কিন্তু এখানে ক্লাস। এখানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসতে পারে, পাবলিক বিশ্ববিদ্যালয় কি করছে কিনা। প্রকৃতপক্ষে পাবলিক বিশ্ববিদ্যালয় করার ক্ষেত্রে কিন্তু সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত। আর এই বিষয়টির যথাযথ উদ্যোগ নেবেন হচ্ছেন স্থানীয় সংসদ সদস্য, যিনি স্থানীয় পার্লামেন্ট মেম্বার, এবং উনি সেটা উত্থাপন করবেন এবং সেটি সরকারের উচ্চ মহলের সঙ্গে, উচ্চ পর্যায়ের সঙ্গে তিনি যোগাযোগ করবেন, কথা বলবেন এবং ওনার মাধ্যমে সেটির সম্ভাব্যতা যাচাই করে। আমরা লক্ষ্য করব যে আমাদের পাশের জেলা গাজীপুরে কিন্তু অনেকগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে এবং অনেকগুলো হয়েছে। তা সেই ক্ষেত্রে আমাদের নরসিংদী কিংবা নারায়ণগঞ্জে কিংবা মানিকগঞ্জে, আমাদের আশেপাশের অন্য জেলায় কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয় এখনও হয়ে ওঠেনি। তো এটিকে আমার মনে হয় যে অত্যন্ত জরুরি ভিত্তিতে, যিনি আমাদের এখানে স্থানীয় সংসদ সদস্য আছেন, আমাদের পাশের আসনের মাননীয় সংসদ সদস্য, এখন মাননীয় শিল্পমন্ত্রী, এবং ওনারা সম্মিলিতভাবে আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে যখন এই বিষয়টি নিয়ে কথা বলবেন তখন এটি হবে। এবং নরসিংদীতে কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে নরসিংদীর শিবপুরের বেলাবয়ের যে অঞ্চলটা রয়েছে, সেখানে কিন্তু বিশ্ববিদ্যালয় করার জন্য যে প্রকৃতির যে নয়নাভিরাম প্রকৃতি লাগে, সেই প্রকৃতি কিন্তু সেখানে চমৎকারভাবে আছে এবং অনেক খালি জায়গা সেখানে পড়ে আছে। সেই জায়গাগুলো নিয়ে কিন্তু এক ভালো বিশ্ববিদ্যালয়, ভালো মানের বিশ্ববিদ্যালয় এখানে করা সম্ভব। এখনও এটি অনেক জরুরি। এবং
যোগাযোগ ব্যবস্থার দিক থেকেও যদি আমরা বিবেচনা করি তাহলে কিন্তু ঢাকার পরে কিন্তু নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ এই 3টি জেলার সাথে কিন্তু ঢাকার ভালো যোগাযোগ রয়েছে এবং সারা বাংলাদেশের যোগাযোগটাই ভালো রয়েছে। এবং ঢাকাকে পাশ কাটিয়েও কিন্তু উত্তরবঙ্গ থেকে নরসিংদী আসতে পারে, ঢাকাকে পাশ কাটিয়ে কিন্তু চিটাগং থেকেও কিন্তু দক্ষিণবঙ্গ থেকেও কিন্তু নরসিংদী আসতে পারে। সুতরাং আমার মনে হয় যে এখানে পাবলিক বিশ্ববিদ্যালয় হওয়া অত্যন্ত জরুরি। তো এখানে এই বিষয়টি আমার মনে হয় যে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী সহ তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে, নরসিংদী নিউজ 24-এর মাধ্যমে, এই আলোচনার মাধ্যমে। এবং আমাদের যারা নেতৃবৃন্দ রয়েছেন নরসিংদীতে, মাননীয় শিল্পমন্ত্রী, মাননীয় সংসদ সদস্যগণ, তাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং সবিনয় আহ্বান জানাচ্ছি যে নরসিংদীর প্রয়োজনে, নরসিংদীকে আরও একটু তুলে ধরার জন্য, মেলে ধরার জন্য, নরসিংদীকে আর একটু জাগিয়ে তোলার জন্য আপনারা এই বিষয়ে উদ্যোগ নেবেন, এই দাবি করছি। ধন্যবাদ আপনাকে। এখন স্যারের কাছে চলে যাচ্ছি। আপনি নরসিংদী জেলায় মেডিকেল কলেজ স্থাপনের ব্যাপারে আপনার অভিমতটা কি? ধন্যবাদ, চমৎকার প্রশ্ন। নরসিংদী মেডিকেল কলেজ স্থাপনের বিশেষ সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন। নরসিংদীতে একটি মেডিকেল কলেজ এবং হাসপাতাল প্রতিষ্ঠিত হবে। সুতরাং এটি যদি প্রতিষ্ঠিত হয়, আমি মনে করি নরসিংদীবাসীর জন্য অনেক গর্বের বিষয় এবং একটা যে আমাদের যে চিকিৎসা ক্ষেত্রে সেটা নরসিংদীর এক ধাপ এগিয়ে যাবে পুরো বাংলাদেশের মধ্যে। এটা একটি চমৎকার যে চিকিৎসার ক্ষেত্রে আমাদের যে শিক্ষার্থীরা এবং পুরো বাংলাদেশ থেকে এখানে পড়াশোনা করতে আসবে, সেক্ষেত্রে নরসিংদীর একটি যে শিক্ষা বান্ধব পরিবেশে সেটা আরও চমৎকারভাবে ফুটে উঠবে পুরো বাংলাদেশের মধ্যে। কারণ দীর্ঘদিন ধরে মেডিকেল কলেজ করার জন্য আরও একটা সেক্টর, বিশেষ করে কতিপয় যারা সুধীজন নরসিংদীতে চেষ্টা চালিয়ে যাচ্ছে একটা মেডিকেল কলেজ করার জন্য। এটার ইতিমধ্যে অনেকগুলি ধাপ তারা এগিয়েছে, তারা জায়গা নিয়েছে, তাছাড়া অনেক ফান্ডও ক্রিয়েট করেছে। তো আমি মনে করি যে সরকারি হাসপাতালের পাশাপাশি আরেকটা যদি প্রাইভেট মেডিকেল কলেজ হয় তাহলে এটা আরও বেশি সুন্দর হবে, কারণ দুটি প্রতিযোগিতামূলকভাবে চলবে। সরকারির পাশাপাশি একটা প্রাইভেট, বর্তমান পৃথিবীতে প্রাইভেট প্রতিষ্ঠানের জয় জয়কার, কারণ এখানে সেবা মান এই সরকারির থেকে বেশি থাকে প্রাইভেট সেক্টরে। তো প্রাইভেটভাবে যদি হয় তাহলে আমি মনে করি যে নরসিংদীবাসীর জন্য আরও সুখবর এটা। তো একটি সরকারি মেডিকেল কলেজ, আরেকটা হলো প্রাইভেট মেডিকেল কলেজ, দুটি হয় যদি একসাথে হয়ে যায় তাহলে আরও ভালো। এর ক্ষেত্রে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, সরকারকেও সাধুবাদ জানাই সরকার এই ধরনের একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য। আর বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার অনেক জায়গায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান করছে। তো এই যে মেডিকেল কলেজের পাশাপাশি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, এটা কিন্তু নরসিংদীবাসীর দাবি। এটাও যদি বাস্তবায়ন হয় তাহলে আমি মনে করি যে শিক্ষার ক্ষেত্রে অনেকটা পূর্ণাঙ্গতা পাবে নরসিংদী। স্যারের কাছে এখন আমার জানতে চাওয়া, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কোচিংয়ের প্রয়োজনীয়তা আছে কিনা ছাত্রছাত্রীদের, আপনার কি বলে অভিমত? দেখুন, আমি ওনার আগের প্রসঙ্গটা নিয়ে একটু কথা বলে নিতে চাচ্ছি। সেটা হচ্ছে যে প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান, সেই ক্ষেত্রে আমরা দেখব যে সদাশয় সরকার প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিছুটা উদাসীন বলে আমি মনে করছি একজন শিক্ষক হিসাবে। কারণ আমার নরসিংদী জেলার প্রেক্ষাপটে যদি আমরা বিবেচনা করি তাহলে দেখব যে সরকারি এবং এমপিওভুক্ত যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর তুলনায় প্রাইভেট যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেগুলোর আউটপুট অনেক ভালো। কারণ তারা একটা দায়বদ্ধতা নিয়ে কাজ করে যে আমাকে এটা ভালো করতেই হবে, না করতে পারলে আমি এই প্রতিষ্ঠানটাকে ধরে রাখতে পারবো না, চালিয়ে রাখতে পারবো না। সেই ক্ষেত্রে আমি মনে করছি যে প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এই যে বর্তমান করোনা পরিস্থিতিতে অনেকগুলো প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, অনেক শিক্ষক পেশা ছেড়ে দিয়ে পেশা ছেড়ে দিয়ে অন্য পেশায় নিয়োজিত হয়েছেন, অন্য কাজে নিয়োজিত হয়ে গেছেন। তো সেই ক্ষেত্রে এই প্রতিষ্ঠানগুলোকে ধরে রাখার জন্য, এই প্রতিষ্ঠানগুলোকে চলমান রাখার জন্য সরকারের একটা সুদৃষ্টি কিংবা একটা সহযোগিতা কামনা করছি। আর দ্বিতীয় যে প্রশ্নটি আপনি করেছেন সেটি হচ্ছে যে লেখাপড়ার পাশাপাশি মানে ক্লাসরুমের বাইরে কোচিংয়ের প্রয়োজন আছে কিনা? অবশ্যই প্রয়োজন আছে। কোচিং বলতে আমি এখানে বিশেষ পরিচর্যাকে বোঝাতে চাচ্ছি, সেটি তো অবশ্যই দরকার আছে, কিন্তু সেটি একটা স্কুল কলেজ চলার সময় যদি কেউ কোচিং করে, স্কুল কলেজে না আসে যদি কোচিং সেন্টারে নিয়ে বসিয়ে রাখে তাহলে সেটা ওই যে কোচিং বাণিজ্য শব্দটি আছে এটার মধ্যে পড়ে যায় এটা। সুতরাং এটার আমি বিরোধিতা করছি এবং এটা কোনোভাবেই করা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে আমার মনে হয় যে স্ব প্রতিষ্ঠান
তার শিক্ষার্থীকে ক্লাসরুমের বাইরে বিশেষ পরিচর্যার প্রয়োজন। সকলের মেধার তো সমান না, এক সমান না, তারতম্য রয়েছে মেধার। হ্যাঁ, সকলের মধ্যেই আছে, সেটাকে পরিচর্যার মাধ্যমে জাগিয়ে তুলতে হবে। সকল শিক্ষার্থীর মধ্যেই কিন্তু আছে, সেটাকে জাগিয়ে তুলতে হবে। সেই ক্ষেত্রে নির্ধারিত ক্লাসের বাইরে বিশেষ পাঠ উন্নয়ন পরিচর্যা হইতে পারে, কিংবা এর বাইরে শিক্ষার্থীদেরকে ক্লাসরুমের বাইরে অন্য সময়েও তাদেরকে একত্রিত করে কোনো পরিচর্যা দেওয়া যেতে পারে। এছাড়াও আমি মনে করতেছি যে বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য ক্ষেত্রে ভর্তির জন্যে আরেকটা কোচিংয়ের কথা বলা যায়, সেটা কিন্তু অনেক জরুরি। একজন শিক্ষার্থীকে রাস্তাঘাট চিনিয়ে দেওয়া, দেখিয়ে দেওয়া, বুঝিয়ে দেওয়া, সেই ক্ষেত্রে কিন্তু ওইগুলির কিন্তু প্রয়োজন রয়েছে। এবং সেটা যদি কারো উদ্দেশ্য প্রণোদিত না হয়, বাণিজ্যের চিন্তার থেকে না হয়, শেখানোর উদ্দেশ্যে হয়, পরিচর্যার উদ্দেশ্যে হয়, তাহলে সেটা ভালো। এছাড়াও শোনা যায় যে অনেক শিক্ষক ক্লাসরুমে যথাযথ মনোযোগ না দিয়ে, ক্লাসরুমে ভালোভাবে না পড়িয়ে তিনি অপেক্ষায় থাকেন যে ওই শিক্ষার্থী তার কাছে আলাদা করে প্রাইভেট পড়বে। এইটারও তীব্র বিরোধিতা করছে। এটাও হীনমন্যতা এবং হীনমানসিকতা। এই জায়গাটা থেকেও শিক্ষকদেরকে সরে আসার আহ্বান জানাচ্ছি, এবং যারা কোচিং বাণিজ্যের উদ্দেশ্যে কোচিং সেন্টার খুলছেন তাদেরকেও ওই জায়গাটি থেকে সরে আসার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। স্যারের কাছে এখন জানতে চাচ্ছি, বর্তমান শিক্ষা ব্যবস্থা কি আপনি মনে করেন যুগোপযোগী, না আরও একে ঢেলে সাজানো উচিত মনে করেন আপনি? খুব সুন্দর প্রশ্ন। বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, এটা যুগোপযোগী কিনা এবং এটাকে ঢেলে সাজানো উচিত কিনা, তা আমি মনে করি যে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, এটাকে আরও ঢেলে সাজানো উচিত। কারণ পৃথিবীর সাথে বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আরও অনেক বেশি ঢেলে সাজানো উচিত। বিশেষ করে যেমন বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণার যেমূলক যে কাজগুলি, সেগুলি খুব কমই হয়ে আসছে। এগুলিকে যদি আমরা ডেভেলপ না করতে পারি, তাহলে উন্নত বিশ্বের সাথে আমাদের শিক্ষা ব্যবস্থা টিকে থাকবে না, আমরা হয়তো অনেকটা পিছিয়ে যাব। কারণ বিশ্বের প্রতিটি দেশে অন্য দেশের থেকে যে যারা পড়াশোনা করে, বিশেষ করে অনেক ভালো ডিগ্রি নিয়ে আমাদের দেশে যারা আসতে চায়, তাদের কিন্তু ওই ক্ষেত্রে আমাদের খুবই কম। তারা কিন্তু আসার ইচ্ছা করলে আসতে পারে না, এবং তাদের সুযোগ খুবই সীমিত। তা আমি মনে করি যে বাংলাদেশে এমন একটি বিশ্ববিদ্যালয় হওয়া উচিত, যেটা হবে বিশ্বের একটা সেরা বিশ্ববিদ্যালয়। সরকার এক্ষেত্রে ইনভেস্ট করতে পারে। সমগ্র বিশ্বের যত মেধাবী আছে তারা এখানে গবেষণা করবে, আমাদের উন্নত গবেষণা করে আমাদের জন্য যা প্রয়োজন সেগুলি এদেশে তৈরি করবে, এগুলি আবার অন্য দেশে এক্সপোর্ট করবে। এগুলি তাহলে আমরা অনেক কিছুই বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি, পাশাপাশি আমাদের যে যা প্রয়োজন সেগুলি আমরা নিজেরাই তৈরি করতে পারি। বাড়তি যে অর্থ আমাদের ব্যয় করতে হবে না। এবং আমাদের যে তরুণ প্রজন্ম, তারা খুবই মেধাবী। তারা বিশ্বের বিভিন্ন দেশে যে কোনো ইউনিভার্সিটিতে গেলে তারা ভালো রেজাল্ট করে, তাদের প্রতিভার স্বাক্ষর রাখতে পারে। বিশ্বের অনেক স্বনামধন্য ইউনিভার্সিটিতে তারা অনেক বেশি ভালো রেজাল্ট করে বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছে। তা আমাদের দেশে নয় কেন? তাদেরকে এনে ওই বিশ্ববিদ্যালয়ে তাদেরকে নিয়োগ দিয়ে, এবং বিশ্বের সেরা বাঘা শিক্ষার্থী এবং বিশ্বের সেরা যে গবেষক আছে তাদেরকে দেশে এনে আমরা যদি কাজ করতে পারি, তাহলে অনেক ভালো করতে পারবো। যেমন একটা উদাহরণ, ঢাকা বিশ্ববিদ্যালয় যখন পিজে হার্টেক, যিনি ছিলেন ভিসি ছিলেন, উনি একজন নামকরা শিক্ষাবিদ ছিলেন, তাকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়া হয়, এবং ওই সময় প্রাচ্যের অক্সফোর্ড নামে ঢাকা বিশ্ববিদ্যালয় খ্যাত হয়। তারপরে ওই মানের কোনো ভিসি আমরা কিন্তু বাংলাদেশে পাইনি। এই জন্য আমি মনে করি যে শিক্ষাকে আরও নতুন করে সাজানো উচিত। কীভাবে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলা যায় সেইভাবেই তৈরি করা উচিত বলে আমি মনে করি। নরসিংদী জেলার শিক্ষা ব্যবস্থা সম্পর্কে, এর গুণগত মান সম্পর্কে আপনার মূল্যবান অভিমতটা জানতে চাচ্ছি। না, এটা আমি ধন্যবাদ আপনাকে। এটা আমি আগেই কিন্তু উত্তরটা দিয়েছি আপনাকে, যে নরসিংদী একসময় কলা ও কাপড়ের জন্য বিখ্যাত ছিল। আমরা ইতিহাস, ঐতিহ্য, ব্যবসা বাণিজ্য সহ নানা কারণে নরসিংদী বিখ্যাত। আমরা দেখব যে আমাদের অতীত ইতিহাস, সংগ্রাম, আন্দোলন সকল ক্ষেত্রে নরসিংদীর একটি অনবদ্য ভূমিকা, এবং শিক্ষা সংস্কৃতিতে অনবদ্য একটি ভূমিকা রয়েছে। নাম বলতে গেলে অনেক সময় লেগে যাবে। তো এর পাশাপাশি আমরা শিক্ষা একটু পিছিয়েই ছিলাম। আমরা লক্ষ্য করছি যে গত 1.5 দশকে আমরা শিক্ষা নিয়ে কাজ করেছি, এবং একটু মানে শিক্ষা ক্ষেত্রে আমরা একটু আগায় গেছি, নরসিংদীকে অন্যের মাধ্যমে তুলে ধরতে সক্ষম হয়েছি। আমি বলেছিলাম যে নরসিংদীর শিক্ষার্থীরা অন্য জেলায় গিয়ে পড়াশোনা করতে, এখন নরসিংদীতে এসে অন্য জেলার শিক্ষার্থীরা পড়াশোনা করে। এটা আমি বলছি যে এটা একটা ভালো লক্ষণ আমাদের জন্য। তো সেই ক্ষেত্রে নরসিংদীর সামগ্রিক শিক্ষা ব্যবস্থায় আমি যেটা বলতে চাচ্ছি, আমার আগের কথাটাই, যে
সে সমস্ত শিক্ষকদেরকে একেবারে প্রাইমারি থেকে কলেজ পর্যায়ে, এবং আমাদের তো এখানে বিশ্ববিদ্যালয় বললাম যে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একটি স্থায়ী ক্যাম্পাস রয়েছে, সকল ধরনের শিক্ষক যারা রয়েছে, সম্মানিত শিক্ষক, তাদের সকলকে একটি ঐক্যবদ্ধতার সঙ্গে নরসিংদীকে যেন আমরা একটা গর্বের সঙ্গে, আনন্দের সঙ্গে, অহংকারের সঙ্গে বলতে পারি যে এই ভালো কাজটি আমরা নরসিংদীতে করেছি। এবং সেই ভালো কাজটির একমাত্র কাজ আমি মনে করি যে প্রথমত যে শিক্ষাক্ষেত্রে যদি আমরা আগায় যেতে পারি তাহলে এটা অন্যের কাছে গর্ব করে বলার সুযোগ তৈরি হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি, এটি একটি। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমার একটি কবিতা রয়েছে স্বপ্নঋণ, এই কবিতাটির দীর্ঘ কবিতা, আমি সেটি বলতে চাচ্ছি না, আমি মাঝে মধ্যে কবিতা লেখার চেষ্টা করি। শেষ 6 লাইন আমি উচ্চারণ করতে চাই আজকের এই অনুষ্ঠানের জন্য। সেটা হচ্ছে যে স্বপ্নের সাথে মানুষের বিরোধ, স্বপ্ন সৃষ্ট নয়, মানুষগুলো স্বপ্নের সমান, স্বপ্ন বুঝলে হয়। স্বপ্ন দেখো, স্বপ্ন দেখাও, স্বপ্ন করো চাষ, স্বপ্ন হবে তোমার সমান, স্বপ্ন গড়ে বাস। আমরা যেমন স্বপ্ন তেমন, স্বপ্ন প্রতিদিন, দেউলিয়াত্ব গুছে যাবে, এসো স্বপ্ন করি ঋণ। এই যে স্বপ্ন নিয়ে কথাটা, স্বপ্ন মানেই শিক্ষা, স্বপ্ন মানেই জীবন, স্বপ্ন মানেই সামনের দিকে এগিয়ে যাওয়া, স্বপ্নই সব কিছু। সুতরাং আমি যদি আমার স্বপ্নকে পূরণ করতেই চাই তাহলে শিক্ষার বিকল্প কিছুই নেই। আমি যারা রয়েছেন নরসিংদীর, যারা সুদীজন রয়েছেন, রাজনীতিবিদ রয়েছেন, প্রশাসনে যারা দায়িত্বে রয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠানে যারা রয়েছেন, যারা শিক্ষা উদ্যোক্তা রয়েছেন, তাদেরকে অনুরোধ করব, আহ্বান করব, আমার পাশেও একজন শিক্ষা উদ্যোক্তা রয়েছেন, আহ্বান করব যে না, শিক্ষাকে কোনো ব্যবসা হিসাবে দেখার জন্যে নয়, শিক্ষাকে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে তৈরি করার জন্য নয়, শিক্ষা ব্যবসায় কোনো লাভবান হওয়ার জন্যে নয়, শিক্ষাকে কোনো বিজনেস সেন্টার হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য নয়, শিক্ষাকে যে শিক্ষার যে সর্বাধুনিক সংজ্ঞা, যে আচরণিক পরিবর্তন, ইতিবাচক পরিবর্তন, সেই ইতিবাচক পরিবর্তনের জন্য আসুন সকলে মিলে নরসিংদীর শিক্ষা ব্যবস্থাকে তুলে ধরার জন্য, মেলে ধরার জন্য, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আরও উন্নত মান সম্মত করার জন্য সকলে মিলে লড়াই করি, সংগ্রাম করি, আন্দোলন করি এবং কাজ করি। ধন্যবাদ। স্যার, দরিদ্র মেধাবী স্যার, দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের জন্য আপনারা কি কোনো ভূমিকা রাখছেন বা তাদের জন্য কিছু করছেন কিনা? দরিদ্র মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য বিশেষ করে ডক্টর MS ফাউন্ডেশন প্রতি বছরই বৃত্তি প্রদান করে থাকে। বিশেষ করে নরসিংদী প্রেসিডেন্সি কলেজে যারা পড়াশোনা করে অনেক দরিদ্র শিক্ষার্থী, তাদেরকে টোটালি ভর্তি থেকে বেতন থেকে শুরু করে সব কিছু ফ্রি পড়ার ব্যবস্থা আছে। কেউ যাতে নরসিংদী প্রেসিডেন্সি কলেজ বিশেষ করে সৃষ্টিটা এই জন্যই যে কোনো শিক্ষার্থী যাতে আলাদা করে প্রাইভেট পড়তে না হয়, তারা যাতে বাড়তি কোচিং না করতে হয়, বাড়তি অর্থ ব্যয় না করতে হয়, সেজন্যই প্রেসিডেন্সি কলেজের সৃষ্টি। ক্লাসের বাহিরেও তাদেরকে যে কোনো সমস্যার সমাধান করে দেওয়া হয়, বাড়তি ক্লাস নেওয়া হয়, আলাদা করে প্রাইভেট পড়তে হয় না। প্রতি বছরে অসংখ্য শিক্ষার্থীকে ডক্টর MS ফাউন্ডেশনের মেধাবৃত্তি প্রদান করা হয়, এখান থেকে পড়াশোনা করে যাতে তারা উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে। যেমন একজন শিক্ষার্থী এই SSC লেভেলে তার GPA ছিল 3.44, সে প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করে এখান থেকে SSCতে 4.67 পেয়েছে। সেও ঢাকায় বিশ্ববিদ্যালয়ে ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশোনা করে। সে দরিদ্র ছিল, তারপর তাকে আমরা বিভিন্নভাবে ফিডব্যাক দিয়ে আমরা তাদেরকে ওই মানের করে তৈরি করার কারণে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ে ইংলিশে অনার্স লেভেলে পড়াশোনা করছে। তো এই ধরনের মেডিকেলে গত বছর যে চান্স পেয়েছে, সে দরিদ্র ছিল, তাকে আমরা সাপোর্ট দেওয়ার কারণে কিন্তু সে এখন সরকারি একটা মেডিকেলে পড়াশোনা করছে। তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রতিটি বিশ্ববিদ্যালয়ে প্রেসিডেন্সি কলেজের শিক্ষার্থীরা আছে, তাদেরকে সুযোগ করে দেওয়ার কারণে আজকে তারা এই লেভেলে পৌঁছতে পেরেছে। তা আমি বলবো, যারা বিত্তশালী আছেন তারা যদি একটু সহযোগিতার হাত বাড়ায়, তাহলে এই নরসিংদীর যত মেধাবী শিক্ষার্থী আছে তারা বিশ্বের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ থাকবে। এটা যদি বিত্তশালীরা, ধনী বণিক শ্রেণীর যারা আছে তারা যদি এগিয়ে আসে, তাহলে এই নরসিংদীর শিক্ষার্থীরাই সমগ্র বিশ্বের নেতৃত্বে দেওয়ার ক্ষমতা রাখে। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর মশিউর রহমান মৃধা স্যারকে এবং ধন্যবাদ জানাচ্ছি ডক্টর মোয়াজ্জেম হোসেন স্যারকে শত ব্যস্ততার মাঝেও আমাদের নরসিংদী নিউজ 24কে সময় দেওয়ার জন্য। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফেজ।